উপজেলা নির্বাচনকে মাই ম্যান তৈরির সুযোগ হিসেবে দেখছেন মন্ত্রী এমপিরা। হস্তক্ষেপ করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি কাদেরের। চলমান পরিস্থিতি বিবেচনায় আন্দোলনে নতুন ছক নিয়ে শিগগিরই মাঠে নামবে বিএনপি। অংশ নেবে না উপজেলা নির্বাচনে। শ্রম আইনের মামলায় 23 মে পর্যন্ত জামিনে ডক্টর ইউনূস। নোবেল জয়ী নয়, বিচার হচ্ছে অপরাধীর, বললেন আইনজীবী। পিকআপে ঢাকায় ফেরার পথে ফরিদপুরে প্রাণ হারালেন 14 যাত্রী। ছুটি শেষে ফেরা হলো না রফিক মোল্লার পরিবারের 4 সদস্যের। এবং 5% ভ্যাট প্রত্যাহার করায় ভোজ্য তেলের দাম বাড়ানোর ঘোষণা উৎপাদক সমিতির, এখনো সিদ্ধান্ত হয়নি, জানালেন প্রতিমন্ত্রী। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত। উপজেলা নির্বাচনে মাই ম্যান তৈরির সুযোগ দেয়া হবে না সংসদ সদস্য ও মন্ত্রীদের। আওয়ামী লীগ নেতারা বলছেন, যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে পেছনে থেকে প্রার্থী দিচ্ছেন তারা সভাপতি শেখ হাসিনার বার্তাকে তোয়াক্কা করছেন না। এতে তাদের ভবিষ্যৎ রাজনীতি সুখকর হবে না। জানান, তৃণমূলের নেতৃত্ব তৈরি করতেই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক দিচ্ছে না আওয়ামী লীগ। জয় যাদবের রিপোর্টে বিস্তারিত। প্রথম ধাপে 152টি উপজেলায় 8 মে এবং দ্বিতীয় ধাপে 161টি উপজেলায় 21 মে ভোট হবে। জাতীয় নির্বাচনের মতো এবার উপজেলা নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী উন্মুক্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই সুযোগে উপজেলা পরিষদ নিজেদের দখলে রাখতে মরিয়া সংসদ সদস্য ও মন্ত্রীরা। কোথাও অনুগতদের প্রার্থী করেছেন, কোথাও বা নিজের স্বজনদের দাঁড় করিয়েছেন তারা। ফলে তৃণমূলে বাড়ছে দ্বন্দ্ব, সংঘাত। নেতারা বলছেন, যারা এই কাজ করছেন তারা দলের ঐক্য নষ্ট করছেন, এর পরিণতি ভালো হবে না। আমাদের পার্টির সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তাকে তিনি তোয়াক্কা না করার ধৃষ্টতা দেখাচ্ছে। এগুলো করে আসলে ওই এমপি সাহেব যিনি কোনো পক্ষ নিয়েছেন, তিনি আসলে তার জন্য আগামী দিনের রাজনীতির জন্য তার বুমেরাং হয়ে দাঁড়াবে। যারা মাইমান সৃষ্টি করতে চায়, যারা নিজের ঘনিষ্ঠজন, ছেলে মেয়ে, স্ত্রী, কন্যা, ভাগিনা, শালক এ ধরনের শোনা যায়, এ ধরনের প্রার্থীকে দাঁড়া করিয়ে নির্বাচনে জয়লাভ করার চেষ্টা চালায়। এটা এক ধরনের দলের ভিতরে অনৈক্য সৃষ্টি করা হবে। পেছন থেকে কাউকে সমর্থন দিয়ে, কারো প্রতি বিশেষ দরদ দেখিয়ে বাকি প্রার্থীদেরকে তারা দূরে ঠেলে দিলে আলটিমেটলি তারাই ক্ষতিগ্রস্ত হবেন। ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন গ্রহণযোগ্য করে তোলাই লক্ষ্য আওয়ামী লীগের। সেক্ষেত্রে বিএনপির অংশ না নেওয়াকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না নেতারা। জানান, এর মাধ্যমে তৃণমূলে দলের নেতাদের জনপ্রিয়তা যাচাই হবে। আমরা চাই জনপ্রিয়তা যাচাই হোক, জনপ্রিয়তার মাপকাঠিতে জনগণের ভোটে যে জিতবে তিনি স্থানীয় সরকারের প্রতিনিধিত্ব করুক। এই নির্বাচনগুলিতে কিন্তু একটি লিডারশিপ তৈরি হয়, লিডারশিপ বেরিয়ে আসে। একটি ভালো নেতৃত্ব বেরিয়ে আসাটার লক্ষণই কিন্তু এই আওয়ামী লীগের এই সিদ্ধান্ত। এটি বিএনপিকে বা কাউকে কোণঠাসা করবার জন্য করা হয়নি। একটি বিষয় আপনাকে বা আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াটিকে জোরদার করতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়াটির ধারাবাহিকতা রাখতে চাই। আওয়ামী লীগ নেতারা জানান, যে সকল সংসদ সদস্য ও মন্ত্রী এখনো বিশেষ কোনো প্রার্থী বা স্বজনের পক্ষে কাজ করছেন তাদেরকে ঈদের পর কঠিন বার্তা দেওয়া হবে। ভুলের খেসারতটি তাদের করুণ পরিণতির মধ্য দিয়েই দিতে হয়। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। এদিকে আবারও দলীয় মন্ত্রী এমপিদের উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ না করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ধানমন্ডিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বিএনপি উপজেলা নির্বাচনে আসবে না বললেও তাদের অনেক নেতা অংশ নিচ্ছেন। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 63 উপজেলায় 3টি পদের বিপরীতে 1891 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী 8 মে অনুষ্ঠিত হবে প্রথম ধাপের নির্বাচন। চতুর্থ ধাপে উপজেলা নির্বাচন শেষ হবে।
এমন বাস্তবতায় উপজেলা নির্বাচন নিয়ে দলীয় অবস্থান আবারও স্পষ্ট করল আওয়ামী লীগ। দুপুরে দলটির সভাপতি রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন ওবায়দুল কাদের। সাফ জানান, দলীয় প্রধানের নির্দেশ কেউ নির্বাচনে প্রভাবিত করতে পারবে না। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের নির্বাচনে প্রভাব বিস্তার না করতে, নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, কেউ কোনো প্রকার হস্তক্ষেপ করবে না, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। প্রশাসনও কোনো প্রকার কোথাও ইন্টারসেপ্ট করবে না। ওবায়দুল কাদের বলেন, বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের কথা বললেও তাদের অনেকে নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনে বিরোধিতা করলেও আমাদের জানা মতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে। কোনো আবেদন পাবলিকের কাছে নেই, পাবলিকের কোনো সম্পৃক্তি নেই। আর পাবলিকের কোনো সম্পৃক্তি যে আন্দোলনে নেই, সেটা কোনো আন্দোলন। উপজেলা নির্বাচনে টুকটাক ঝামেলা হলেও নিয়ন্ত্রণে থাকবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ তৈরি হয়নি। বিদ্যমান অরাজক পরিস্থিতি আরও অবনতিশীল হওয়ায় ৮ মে থেকে শুরু হতে যাওয়া উপজেলা নির্বাচনও বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে দলটি। বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ সরকারের অধীনে সব জাতীয় স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের প্রার্থীদের হামলা, মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে। এর আগেও সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছিল বিএনপি। সবশেষে সোমবার রাতে দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার বারবার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে বিরোধী দলের মুখোমুখি করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির নেতাদের দাবি, চলমান পরিস্থিতি বিবেচনায় গণতন্ত্র পুনরুদ্ধারে নতুনভাবে ছক কষে মাঠে নামবে বিএনপি। সাইফুল রিপনের রিপোর্ট। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবিতে গেল প্রায় 16 বছর রাজপথে সরব বিএনপি। এক দফা দাবি আদায়ে একের পর এক লক্ষ্যের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত আন্দোলনের ফসল ঘরে তুলতে ব্যর্থ হচ্ছে দলটি। কেন বারবার তীরে এসে আন্দোলনের তরি ডুবছে, এমন প্রশ্ন ছিল বিএনপি নেতাদের কাছে। দেশের 95% মানুষের সমর্থন আমাদের থাকা সত্ত্বেও আমরা একটা নির্বাচন আদায় করতে পারিনি। এর কারণ খুব স্পষ্ট। প্রথমত হলো যে আমাদের আন্দোলন এই ফ্যাসিবাদী দানবীয় সরকারের বিরুদ্ধে, আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে না, কিন্তু আমাদের মোকাবেলা করতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। যে কোনো উপায়ে দাবি আদায়ে তৃণমূল প্রস্তুত থাকলেও কেন্দ্রের নির্দেশনায় এখনো শান্তিপূর্ণ আন্দোলনেই ভরসা রাখছেন দলটির নেতারা। তৃণমূল তারা বাঁচা মরার লড়াই করতে চায়, কিন্তু আমরা এই দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, যেহেতু আমরা দেশকে ভালোবাসি, আমরা অহিংস আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন সংগ্রামের নতুন কৌশল নিতে কাজ চলছে বলছেন দলটির শীর্ষ নেতারা। বিএনপির ডাকে জনগণ এই 7ই জানুয়ারি সংসদ নির্বাচনকে পুরোপুরি বয়কট করেছে। 5% লোকও ভোট কেন্দ্রে যায়নি, আওয়ামী লীগের লোকেরাও ভোট কেন্দ্রে যায়নি। সুতরাং বোঝাই যাচ্ছে যে বর্তমান সরকারের যে দমন নীতি বা গণতন্ত্র হত্যার যে পরিকল্পনা, এটির বিরুদ্ধে জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে। বিএনপি নতুনভাবে আন্দোলনের ছক কষে মাঠে নামবে এবং এবার সাধারণ জনগণের অংশগ্রহণ আরও বেশি হবে। লক্ষ্য অর্জনে বিএনপি শান্তিপূর্ণ পন্থার বিকল্প ভাবছে না দাবি দলটির এই নীতি নির্ধারকের। এই যে একটা নেতিবাচক পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিতে সৃষ্টি হয়েছে, আমি বিশ্বাস করি আজকের সরকারের মূল চ্যালেঞ্জ হচ্ছে সেই বাংলাদেশের কোটি কোটি নতুন প্রজন্মকে সেই নেতিবাচক চিন্তাধারা থেকে বের করে নিয়ে আসা। এর মূল দায়িত্ব কিন্তু সরকারের উপরে বর্তায়। বিএনপি বন্দুক বলুন, বুলেট বলুন, গ্রেনেড বলুন, টিয়ার গ্যাস বলুন, জল কামান বলুন, যাই বলুন না কেন, বিএনপি কিন্তু শান্তিপূর্ণ প্রক্রিয়াটা মোকাবেলা করবে এবং এই নীতিতে আমরা স্থির নিশ্চয়। আকাশ কুসুম চিন্তা না করে বাস্তবতাকে মাথায় রেখেই বিএনপি রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করছে দাবি এই নেতার। সার্বিক পরিস্থিতি নিয়েই তো চিন্তা করতে,
কোনো আকাশ কুসুম কল্পনা করলে তো হবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজাপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনের জামিনের মেয়াদ 23 মে পর্যন্ত বেড়েছে। জামিন আবেদনের উপর শুনানি শেষে এ সিদ্ধান্ত জানায় শ্রম আপিল ট্রাইব্যুনাল। এর আগে স্থায়ী জামিনের উপর শুনানিতে অংশ নিতে সকালে ট্রাইব্যুনালে হাজির হন ডক্টর ইউনুস। মাজহারুল ইসলামের রিপোর্ট। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের কারাদণ্ডপ্রাপ্ত ডক্টর ইউনুস এবার 23 মে পর্যন্ত জামিন পেয়েছেন। জামিন আবেদনের উপর শুনানি শেষে আদেশ দেন শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক আব্দুল আউয়াল। এর আগে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থায়ী জামিন চেয়ে আদালতে আসেন ডক্টর ইউনুস সহ বাকি আসামিরা। 1 মাসের জামিন দেওয়া আইনের বরখেলাপ উল্লেখ করে ডক্টর ইউনুসের আইনজীবী বলেন, যা হচ্ছে তা অন্যায়। এটা অত্যন্ত ক্ষুব্ধ, ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি, আইনের বরখেলাপ করা হয়েছে। এই বরখেলাপ সম্পূর্ণভাবে ডক্টর ইউনুসকে টার্গেট করে এবং তার সাথে যারা তাদেরকে টার্গেট করে সরকারের নির্দেশেই করা হয়েছে বলে আমরা মনে করি। আর প্রতি মাসে আদালতে হাজিরার বিষয়ে ডক্টর ইউনুস জানান, আদালতের এখতিয়ার নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। আদালত যেভাবে হুকুম করে ওইভাবে আসি, করার কিছু নাই, আমার তো করার কিছু নাই। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, নিয়ম মেনেই বিচার কার্যক্রম চলছে। ডক্টর ইউনুসকে আইনের মধ্যেই থাকতে হবে। উনি আইন ভঙ্গ করেছেন, আইন ভঙ্গের দায়ে ওনার সাজা হয়েছে, উনি সাজাপ্রাপ্ত আপিলকারী। আমরা আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে, প্রসিকিউশনের তরফ থেকে আমরা উনি সম্মানিত কিনা সেটা দেখার আইন আমাদেরকে সুযোগ দেয় নাই। উনি নোবেল লরিয়েট কিনা সেটা দেখার সুযোগ আমাদের নাই। এবং সবচেয়ে বড় কথা, নোবেল লরিয়েট হিসেবে ওনার বিচার হয়নি, ওনার বিচার হয়েছে প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে, শ্রম আইন ভঙ্গকারী হিসেবে। ওকে, গেল 1 জানুয়ারি ডক্টর ইউনুস সহ 4 জনকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় শ্রম আদালত। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ফের সড়কে ঝরল প্রাণ। ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে প্রাণ গেছে 14 জনের। নিহতদের মধ্যে 4 জনই একই পরিবারের। মঙ্গলবার সকালে ফরিদপুরের কানাইপুরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এদিকে ময়মনসিংহের তারাকান্দায় সড়কে প্রাণ গেছে 2 জনের। শফিকুল ইসলাম শামীমের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা হলো না রফিক মোল্লার পরিবারের। স্ত্রী সন্তানদের নিয়ে পাড়ি জমালেন না ফেরা দেশে। বোয়ালমারী থেকে পিকআপে করে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিলেন তারা। মঙ্গলবার সকালে ফরিদপুর যশোর মহাসড়কের কানাইপুর অংশে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 13 জন নিহত হয়েছেন। এই সময় ঘটনাস্থলেই মারা যান 11 জন। একই পরিবারের নিহত 4 সদস্য হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামের বাসিন্দা রফিক মোল্লা, তার স্ত্রী সুমি বেগম, 2 ছেলে রোহান মোল্লা ও হাবিব মোল্লা। এছাড়া রফিক মোল্লার মা হীরা বেগম আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। হাসপাতালে নেওয়ার পর প্রাণ হারান আরো 2 জন। পুলিশ জানায়, ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে মাগুরা যাচ্ছিল। সকাল 8টার দিকে কানাইপুরের দিগনগর এলাকায় পৌঁছালে ফরিদপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা 11 জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকার ওনাদেরকে যে ত্রাণের টিন দেবে, সেই টিন নেওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আসতেছিলেন, কিন্তু হঠাৎ আসার সময় পিকআপ ভ্যানে ইউনিক বাসে অ্যাক্সিডেন্ট হয় কানাইপুর তেঁতুলতলা নামক স্থান। এইদিকে ময়মনসিংহ শেরপুর মহাসড়কে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 2 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো 25 জন যাত্রী। মঙ্গলবার সকাল 8:30টার দিকে তারাকান্দা উপজেলার কোধালদর গ্রামের রামচন্দ্রপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ রাতে আরো থাকছে। তীব্র গরমের মধ্যে দিন শেষে বৃষ্টিতে কিছুটা স্বস্তি। 20 এপ্রিলের পর তাপমাত্রা ছাড়াবে 42 ডিগ্রি, সতর্ক করল আবহাওয়া অফিস।
চলতি অর্থ বছরের শেষে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 5.7% হতে পারে। মঙ্গলবার 16 এপ্রিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF তাদের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনের সাম্প্রতিক সংস্করণ প্রকাশ করেছে। এর আগে গেল বছরের অক্টোবরে IMF 2023-24 অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি 6% হওয়ার প্রক্ষেপণ করে। 6 মাসের ব্যবধানে প্রবৃদ্ধি প্রক্ষেপণ কমালো IMF। 5% ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উৎপাদক সমিতি। বোতলজাত সয়াবিন তেল লিটারে 10 টাকা বাড়িয়ে 173 টাকা, 5 লিটারের বোতল 845 টাকা এবং খোলা পাম অয়েল 132 টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই। ইফতেখার রেজা রিপোর্ট। ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে উৎপাদন ও আমদানিতে ভ্যাট অব্যাহতি দেয় সরকার। এর মেয়াদ কয়েক দফা বাড়লেও 15 এপ্রিল শেষ হয় ভ্যাট অব্যাহতির মেয়াদ। এরপর দিন 16 এপ্রিল ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয় তেল উৎপাদক সমিতি, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন এই দামে বোতলজাত সয়াবিন তেল লিটারে 10 টাকা বাড়িয়ে 173 টাকা, 5 লিটার সয়াবিন তেল 845 টাকা এবং খোলা পাম তেল লিটার 132 টাকা করার প্রস্তাব করা হয়। কিন্তু এর পরপরই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান 5% ভ্যাটের অব্যাহতির মেয়াদ শেষ হলেও আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই। আমরা মাত্র 5% ডিউটি কমিয়েছিলাম তেলে। আপনি যেটা বললেন ডাটা ড্রিভেন, মানে খুব ভালোভাবে বলেছেন। আমরা ডাটার তেলের মূল্য ছিল 173 টাকা, আমরা 5 টাকা ট্যারিফ কমিয়েছিলাম। আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এ বিষয়ে ট্যারিফ কমিশন কাজ করছে উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী আরো জানান আমদানি দাম দেখে নতুন দাম নির্ধারণ করা হবে। এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি সরকার। ট্যারিফ কমিশন একটা আমদানি মূল্যের উপরে নির্ধারণ করে প্রাইস ঠিক করে। সো আমাদের ট্যারিফ কমিশন কাজ করতেছে কি দামে তারা র ম্যাটেরিয়াল আনতেছে, তার সাথে যৌক্তিক প্রসেসিং ফি ধরেই আমরা একটা দাম নির্ধারণ করে দিব। আন্তর্জাতিক বাজারের কারণে তেল ও কিছু আমদানি পণ্যের দাম বাড়ে, যার প্রভাব পড়ে দেশীয় বাজারে। বিষয়টি বিবেচনায় নিয়ে পণ্যের দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। প্রচণ্ড দাবদাহে পড়ছে রাজধানী ঢাকা সহ সারা দেশ। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বেড়ে 42 ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে সতর্ক করছে আবহাওয়া বিভাগ। এ অবস্থায় বেশি বেশি বিশুদ্ধ পানি পানের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এদিকে দিন শেষে বিকেলের বৃষ্টিতে রাজধানীতে কিছু সময়ের জন্য বয়ে আনে স্বস্তি। হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। গেল 24 ঘন্টায় ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে রাজধানীর মহাখালী আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র ICDDRB হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 500 রোগী। রোগী ভর্তির এ হার আশঙ্কাজনক না হলেও গেল কয়েকদিনে সারা দেশে বয়ে চলা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে পানিবাহিত রোগীর সংখ্যা বাড়ছেই। খাবারের ভিতরে কালকে একটু চিকেন খেয়েছিল বাইরে থেকে কিনা, ওইটি বাতি খাওয়া, আর এমনি কোনো বাতি খাওয়া খায় না। বাতি খাইছিল আর একটু চটপটি মটপটি খাইছিল, এই অবস্থা। তীব্র তাপদাহের মধ্যে অনেকটা বাধ্য হয়েই ঘর থেকে বের হচ্ছেন কর্মজীবী মানুষ। বাইরের খাবারও খাচ্ছেন কেউ কেউ, এতে ঝুঁকি বাড়ছে ডায়রিয়ার মতো রোগের। জানি এটা খুব একটা ভালো না, তারপরে খেতে হচ্ছে। আমরা যে রাইড ইউজ করি আমাদের আসলে খুবই কষ্ট হয়ে যায়। যখনই তৃষ্ণা লাগে তখনই যে লোকাল পাইগুলো আছে ওয়াটার লেমনগুলো বিক্রি করে এগুলোই খাই আমরা। রাজধানীর বাইরে তীব্র দাবদাহে নাকাল সাধারণ মানুষ। সাধারণ সময় তাপমাত্রা 30-এর কাছাকাছি থাকলেও কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ঘন্টায় ঘন্টায় কারেন্ট যাচ্ছে, যার কারণে আর আবহাওয়া খুব প্রচন্ড গরম। সবার অসুখ, বাচ্চা ইন্টার অবস্থা খারাপ, গাড়ি আইতে হলো অবস্থা খারাপ, মাথা ঘুরিতেছে। গরম খুব অতিষ্ঠ আছে, গাড়ি চালাতে পারতেছি না। বাতাস তো পুরো আগুনের ধোঁয়া ছুটতেছে। যে এই অবস্থায় বাইরের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। বাইরের বিশেষ করে রাস্তার পাশে অস্বাস্থ্যকর খাবারগুলো খাওয়া পরিহার করতে হবে, কারণ বিশেষ করে আপনার রাস্তার পাশে যে শরবতগুলো পাওয়া যায়, তারপরে ফুচকা পাওয়া যায়, সেগুলো না খাওয়াটাই বেটার। আর কোনো কারণে বাইরে গেলে ছাতা ব্যবহার করতে হবে এবং বারে বারে একটু পানি বেশি করে খেতে হবে, যাতে গরমের প্রভাব থেকে বাঁচা যায়। আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিল জুড়ে অব্যাহত থাকবে এ তাপপ্রবাহ। এমনকি 20 তারিখের পর কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে 42 ডিগ্রি সেলসিয়াস। ওভারঅল দেশের দক্ষিণাঞ্চলে তাপদাহ থাকবে, এমনকি 20 তারিখে পরে যে
আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকা আরও বেড়ে যাবে তাপদাহ। সেক্ষেত্রে অনেক জায়গায় এর তীব্রতা বেড়ে যাবে এবং এর মাত্রা বেড়ে যাবে। সেক্ষেত্রে যেটা অনেক জায়গায় তাপমাত্রা 40-41 ডিগ্রি তাপমাত্রা ওঠার সম্ভাবনা আছে। সারাদিন রোদে পুড়ে বিকেল নাগাদ এক পশলা বৃষ্টিতে স্বস্তি নামে রাজধানীতে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। টাইগারদের নতুন স্পিন কোচ পাকিস্তানি লেগ স্পিনার মুশতাক। টি-20 বিশ্বকাপে বেশি প্রত্যাশা নেই বললেন অধিনায়ক নাজমুল শান্ত। জলবায়ু ন্যায় বিচারের পক্ষে সক্রিয় ভূমিকা নিতে এবং বিশ্ব নেতাদের জবাবদিহি করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বিকেলে রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে জলবায়ু বিজ্ঞানী সালিমুল হকের স্মরণে স্মারক বক্তৃতায় একথা জানান তিনি। বলেন, ভবিষ্যৎ প্রজন্মই জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে। তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় করণীয় নির্ধারণে তরুণদের সঙ্গে আলোচনায় বসতে চান তিনি। এই আয়োজনের অন্যতম বক্তা ছিলেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সেজার রদ্রিগেজ গারাভিটো। One is, we have not caused the problem, but we have to deal with it. Number two, we are being forced to deal beyond our capacity. Number three, we are being forced to choose between development, investment in health, infrastructure, education. Climate change is an issue of the young generation, for the young generation, and it should be owned, led and driven by the young generation. এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার ওমরা ভিসায় কড়াকড়ি আরোপ করলো সৌদি সরকার। এখন থেকে ওমরা ভিসায় সৌদিতে গিয়ে ব্যক্তিগত কিংবা কর্মসংস্থান সংক্রান্ত যে কোনো কাজ করার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে দেশটির হজ এবং ওমরা বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে এই ভিসার মেয়াদও কমিয়েছে। অন্য কর্মকারী রিপোর্ট। প্রতি বছর ওমরা পালন করতে বিশ্বের নানা প্রান্ত থেকে সৌদি আরব যান কোটি কোটি মুসল্লি। তবে এদের মধ্যে অনেককেই আবার ওমরা ভিসার অপব্যবহার করতে দেখা যায়। ওমরা ভিসা নিয়ে ব্যক্তিগত কাজ কিংবা কর্মসংস্থানের উদ্দেশ্যেও সৌদি আরব যেতে দেখা যায় বহু মানুষকে। ওমরা ভিসার সেই সব অপব্যবহার রুখতেই এবার এই ভিসায় কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। সম্প্রতি গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ধর্মীয় উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ওমরা ভিসার অপব্যবহারের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। ভিসার নির্দিষ্ট শর্তগুলো মেনে চলার উপর জোর দিয়ে মন্ত্রণালয় আরও জানায়, ওমরা পালনের লক্ষ্যে ইস্যু করা ভিসাগুলো কর্মসংস্থান কিংবা এ সংক্রান্ত কোনো কাজে ব্যবহার করা যাবে না। ওমরা ভিসায় সৌদি আরব গেলে ওমরা পালনের ধর্মীয় উদ্দেশ্য যথাযথভাবে পূরণ করতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে বিবৃতিতে ওমরা ভিসাধারী মুসল্লিদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেয় সৌদি কর্তৃপক্ষ। এদিকে ওমরা ভিসায় কড়াকড়ি আরোপের পাশাপাশি এর মেয়াদও কমিয়েছে সৌদি সরকার। আগে ওমরা ভিসার মেয়াদ গণনা শুরু হতো সৌদি আরবে প্রবেশের পর থেকে। তবে নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে ভিসা ইস্যুর দিন থেকেই এর মেয়াদ গণনা শুরু হবে। অর্থাৎ ওমরা ভিসা ইস্যুর দিন থেকে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সৌদিতে থাকা যাবে। পবিত্র শহর মক্কা ও মদিনায় হজ যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতেই সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়। অন্য কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।